হ্যাঁ মানে লাইভ পাবি তো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, মানে যেমন যেমন তোর থার্সডে করে আছে, থার্সডে করে তুই 7:30 সময় লাইভ পাবি, কোনো অসুবিধা নেই। ওকে। আর হ্যাঁ, সো প্রত্যেকটা একটা মিনিট দাঁড়া, সিলেবাসকে অন করে নি একটুখানি। ডাউনলোড করলাম সিলেবাসটা একটু আগে, সিলেবাসটা শেয়ার করি দেখ। আচ্ছা তোদের আজকে মেবি 9টার সময় ক্লাস আছে, তো আমাকে একটু 9টার মধ্যে প্যাক আপ করতে হবে যা হোক করে। সো প্রচুর নিউমেরিক্যাল আছে রে, প্রচুর নিউমেরিক্যাল আছে। আমি সিলেবাসটা অন করে দিয়ে দেখাচ্ছি কোনটা পার্ট নিউমেরিক্যাল, কোনটা পার্ট থিওরি। দেখ, কোনো সাবজেক্টে কোনো প্রবলেম ইজি হয় না, সবটাই মোটামুটি স্ট্যান্ডার্ড হয়। সো ওটাকে তোকে ইজি করে নিতে হবে। ওকে। বাট দেখ কোনো জিনিসকে, হুম হুম, আচ্ছা আচ্ছা একটা কথা বল, তুই কি জানতিস যে উম, তুই ক্লাস 12 পর তুই ইলেকট্রিক্যাল নিয়েই ভর্তি হবি, এরকম কোনো ব্যাপার ছিল? তুই তো মেকানিক্যাল নিয়ে ভর্তি হতে পারতিস, তুই তো সিভিল নিয়ে ভর্তি হতে পারতিস, বা তুই তো সিএসসি নিয়ে ভর্তি হতে পারতিস। আচ্ছা তাহলে, সো এইটা কোনো নয় যে যে মানে ইলেকট্রিক্যাল সে মেকানিক্যাল পারবে না, যে মেকানিক্যাল সে ইলেকট্রিক্যাল পারবে না, বা যে সিএসসি সে মেকানিক্যাল পারবে না। সো আমরা নিজেরা এটাকে জাস্ট বেছে নিয়েছি পথ থেকে, ডিফারেন্ট ডিফারেন্ট আমাদের। সো সবাই দেখতে পাচ্ছিস স্ক্রিনটা? সো ডিসি মেশিন, যদি কারো অসুবিধা হয় পড়িস, হ্যাঁ? দেখতে পাচ্ছিস তো? ডিজিটাল ইলেকট্রনিক্স, ওকে ওকে। সো come to the part of থার্মাল পাওয়ার। সো এই থার্মাল পাওয়ারটা, হয়তো যেটা বলছিলাম, যেটা নিয়ে একটা গল্পের মতো আলোচনা করছিলাম, যে দেখ আমরা কেউ জানি না যে আমরা ইলেকট্রিক্যাল বলেই আমরা মেকানিক্যাল পারবো না, বা সিভিল পারবো না, বা কম্পিউটার সায়েন্স পারবো না। ওকে। সো যদি তো একটু ভালো করে দেখিস, এখন ক্লাস টু যখন আমরা ফিজিক্স পড়ছিলাম, ফিজিক্সের মধ্যে কোনো ভেদ ছিল? ছিল না। আমরা লাইট সম্বন্ধে পড়েছি, ফোর্স সম্বন্ধে পড়েছি, মেকানিক্স, সিম্পল মেকানিক্স সম্বন্ধে পড়েছি। ওকে। ফ্রিকশন সম্বন্ধে পড়েছি, দ্যাট ইজ আ মেকানিক্যাল পার্ট। আবার ডিফারেন্ট টাইপ অফ 0-1 কোড, বাইনারি কোড, এইসব নিয়েও পড়েছি, ডিফারেন্ট টাইপের লজিক গেট নিয়ে পড়েছি, এগুলো সিএসসির পার্ট, আইটির পার্ট। সো আমরা ডিফারেন্ট টাইপের কম্বাইন নিয়ে পড়েছি। তখন কিন্তু আমাদের কাছে কোনো মনে হতো না যে আমার এই পার্টটা ভালো লাগে, বা আমার এই পার্টটা ইন্টারেস্টিং লাগে, আমাদের সব পার্টই কিন্তু ভালো লাগতো। বাট আমাদের যখন একটু আলাদা করে এন্ট্রি দেওয়া হলো, যে আমরা পার্টিকুলার এই ব্যাচে এন্ট্রি নিলাম, তখন স্পেসিফিকলি আমাকে বোঝানো হলো যে তোমরা খালি ইলেকট্রিক্যাল, বা তোমরা খালি মেকানিক্যাল, তোমরা খালি সিভিল পড়ো। যেমন আমি যেমন মেকানিক্যাল থেকে, সো আমাকে প্রথম থেকে বোঝানো হলো যে তুমি মেকানিক্স, স্ট্রেন্থ অফ মেটেরিয়াল, এই সেই মেকানিক্যাল পার্ট নিয়েই পড়ো। তার মাঝখানে 50টা সাবজেক্টের মাঝখানে একটা ইলেকট্রিক্যাল সাবজেক্ট দেওয়া হলো, যাতে আমার ইন্টারেস্টটা না খুবই কমে যায়। সো আদারওয়াইজ তোরা যদি ভালো করে দেখিস, যে তোরা যদি সাবজেক্টটাকে তোদের মতো করে ভাবিস যে এটা আমাদেরই সাবজেক্ট, এটা আমাদেরই ইলেকট্রিক্যালেরই সাবজেক্ট, দেখবি জিনিসটা দারুণ লাগবে। দাঁড়া, একদম একদম একদম, ভেরি গুড, একদম। সো তোকে বুঝে নিতে হবে যে এই সাবজেক্টটার পিছনে আমাদের মেকানিক্যাল মানে ইলেকট্রিক্যাল কম্বাইনলি কি করে কাজ করছে, ব্যাস এইটুকু যদি বুঝে নিতে পারিস, আর এই সাবজেক্টের মধ্যে কিছু নেই। এই সাবজেক্টটা কোনো রকম এমন কোনো আহ, মানে হিউজ কোনো কমপ্লেক্স কিছু মেকানিক্যাল ব্যাপার নেই। পুরোটাই বেস করছে, দ্যাট ইজ কম্বিনেশন অফ মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ধর দুজন হাত মিলিয়ে কাজ করছে, সেই ক্ষেত্রে এই সাবজেক্টটা লেখা হয়েছে। ধরে নে, ধর একটা তুই একটা পাওয়ার প্ল্যান্টের চাকরি পেলি, সেইখানে তুই যেই সিটে বসে আছিস তুই একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তোর পাশে একটা সিটে বসে আছে সে কিনা একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। সো দুজনের সংমিশ্রণে কিন্তু পাওয়ার প্ল্যান্টে চলছে। কারণ একটা পাওয়ার প্ল্যান্টে যে তুই অ্যাজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তুই পাওয়ার জেনারেট করছিস, বাট সেই পাওয়ার জেনারেশনটা মানে সরি, লাইক একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সে পাওয়ার জেনারেশন করছে, এবং সেই পাওয়ার জেনারেশনটা তোর হাত ধরে, ইলেকট্রিক্যাল অ্যাজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের হাত ধরে কিন্তু ওটা আমার প্রত্যেকটা জায়গায় জায়গায় ডিস্ট্রিবিউট হচ্ছে। ওকে। সো দ্যাট দুজনের সংমিশ্রণে কি করে মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যাল ট্রান্সফার হচ্ছে, সেটা হচ্ছে থার্মাল পাওয়ার সিস্টেম বা থার্মাল পাওয়ার ইঞ্জিনিয়ারিং। ওকে। সো একবার যদি আমি গো থ্রু করি এটাই, ফার্স্ট অফ অল পুরো জিনিসটা একটা কম্বিনেশন অফ আবার পাওয়ার জেনারেশন প্ল্যান্ট বা পাওয়ার জেনারেশন সিস্টেম বলতে পারিস। ওকে। সো আমরা পাওয়ারকে কী করে জেনারেট করতে পারি? সো সাম কাইন্ড অফ বয়লার ইজ রিকোয়ার্ড। বয়লারটা কী কাজ করে না, আমাদের মেন টু জেনারেট দ্য স্টিম। ওকে, আমাদের স্টিম জেনারেট করার জন্য কাজ করে। নেক্সট টারবাইন। টারবাইনটা হচ্ছে মেন ফান্ডা, যে কিনা আমাকে ওই স্টিম থেকে আমাকে এনার্জি বার করে ওয়ার্কআউট করে দেবে। যেমন ধর একদম খুব বাংলা ভাষায় বলি,
আমি প্রতিদিন খাচ্ছি, প্রতিদিন ভাত খাচ্ছি, রুটি খাচ্ছি, খাবার খাচ্ছি, সেই খাবারগুলো খাচ্ছি বলেই আমার কাছে আমি একটা এনার্জি পাচ্ছি, আমি কথা বলতে পারছি, আমি তোর সাথে কথা একটা হেসে খেলে কথা বলতে পারছি, হাঁটছি, চলছি, ওয়ার্কআউট করতে পারছি। সো জাস্ট বিকজ আমি কিছু ইনপুট আমি শরীরের মধ্যে নিচ্ছি যেটা আমাকে এনার্জি প্রোভাইড করছে। ঠিক তেমন ব্রয়লারে আমি কিছু ইনপুট দিচ্ছি এবং বাইরে থেকে তাকে এক্সটার্নাল এনার্জি দিচ্ছি তাকে দাহ্য করার জন্য, তাকে বার্ন আউট করার জন্য, যে কিনা আমাকে একটা সাম কাইন্ড অফ কিলো ক্যালোরি শক্তি দিচ্ছে। অ্যান্ড সেই কিলো ক্যালোরি শক্তি নিয়ে আমার শরীরটা একটা টারবাইন, যে কিনা সেই ওই এনার্জিটাকে কাজে লাগিয়ে আমাকে দিয়ে ডিফারেন্ট টাইপ অফ কাজ করাচ্ছে, আমাকে দিয়ে মাউস চালাচ্ছে, আমাকে দিয়ে ল্যাপটপ চালাচ্ছে, আমাকে দিয়ে ডিফারেন্ট টাইপ অফ কাজ করাচ্ছে। আমি জিমে যাচ্ছি, তোদের কথা বলছি, সো ডিফারেন্ট টাইপ অফ এনার্জি খরচ করছি। সো আমি যে পুরো শরীরটা দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ টারবাইন, যেখানে আমি আমার ইনপুট দিচ্ছি অ্যাজ আ খাবার হিসাবে, এবং আমার আউটপুট হচ্ছে আমার কি, তোদের ক্ষেত্রে এখানে কি বলবো, আউটপুট হচ্ছে একটা ইলেকট্রিক্যাল এনার্জি। ওকে, আর এখানে আমার আউটপুট কি, আমি একটা ওয়ার্কআউট করছি। সো এখানে আইসি ইঞ্জিনের একটা কনসেপ্ট আছে, আইসি ইঞ্জিনটা একটু এর সাথে কোনো রিলেটেড তেমন একটা নয়, বাট একটু জেনে রাখা আইসি ইঞ্জিন কী কাজ করে। সো ফার্স্ট অফ অল জন্য তো আইসি ইঞ্জিনটা আগে করাবো। দেন গ্যাস টারবাইনটা একটা খুব একটা ভালো কনসেপ্ট, যেটা এখন খুব প্রচলিত একটা কনসেপ্ট ডিফারেন্ট টাইপ অফ পাওয়ার জেনারেশনের ক্ষেত্রে, বা যে কোনো তোর ধর এরোস্পেস ইন্ডাস্ট্রিতে গ্যাস টারবাইন খুব প্রচলিত। ওকে, সো ফার্স্ট অফ অল ডিফারেন্ট টাইপ অফ বয়লারের মধ্যে কী কী পড়বি, দ্যাট ইজ এ ওয়াটার টিউব বয়লার, ফায়ার টিউব বয়লার। জাস্ট আমি একটু মার্কিং করে দিই তোদের এখানে। হুম, হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং অন করা আছে। ভালো কথা, ভালো কথা, ভালো মনে করেছিস। তো একটু মনে করেছিস প্রতিদিন, মানে যদি কখনো ভুলে যাই। আজকে অন আছে। সো জাস্ট আমি একটু জয়েন করে নিই। কে জয়েন করছিস? অ্যাডমিট অল এস জানা। হ্যাঁ, কোন বই ফলো করবি? দেখ, এর জন্য পার্টিকুলারলি কোনো একটা বই সব কিছু পাবি না। যদি পারিস একটা পিকে নাগের বই ফলো করিস, তার মধ্যে সব কিছু পেয়ে যাবি। তো পিকে নাগের বইটার মধ্যে আইসি ইঞ্জিনটা হয়তো ভালো করে পাবি না, ওটা আমি তোকে প্রোভাইড করবো, কারণ আইসির জন্য আলাদা বই হয় যেটা হচ্ছে ভি গণেশন। তো এখানে তোদের বই দিচ্ছে যে পিকে নাগ, পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং পিকে নাগ, এটা ফলো করলেই পাবি। বাট তাহলেও আমি তোদের কিছু আরও যে এক্সট্রা নোটগুলো লাগবে, যেমন ধর স্পেশালি গ্যাস টারবাইনের জন্য কিছু নোটস, এটা আমি প্রোভাইড করবো আলাদা করে। আইসি ইঞ্জিনের জন্য কিছু নোটস ক্লাসে লিখিয়ে দেবো। ওকে, টারবাইনটা মোটামুটি তুই এ থেকে পেয়ে যাবি, পিকে নাগ থেকে পাবি। তারপরে তোর বয়লারটা পুরোপুরি পিকে নাগ থেকে পাবি। তো এই দুটো পার্টটা পিকে নাগ থেকে পেয়ে যাবি, যেটা হচ্ছে বয়লারটা পুরোপুরি থিওরি পার্ট, কোনো তো অসুবিধা হবে না। তার সাথে কিছু ডায়াগ্রাম করতে মনে রাখতে হবে। টারবাইনটা হচ্ছে মিক্স অফ থিওরি প্লাস numerical, and that is a very conceptual part. This one pencil, this one আর কে রাজপুত করতে পারিস, আর কে রাজপুত হুম, করতে পারিস। দেখ, ফার্স্ট অফ অল একদম যদি ওপর থেকে নিচের দিকে যাই পিরামিডের শেপে, তাহলে একদম ফার্স্ট উপরে থাকবে ম্যাগ্রো হিলে পিকে নাগ, তারপরে দেখবে আর কে রাজপুত। যদি খুব ইজিলি পড়তে চাস তো আর কে রাজপুত যেতে পারিস, কোনো অসুবিধা নিতে পারিস, দুটো বলবো তেমন কোনো ডিফারেন্স নেই। একটু হায়ার ভার্সন হচ্ছে পিকে নাগ। ওকে, সো বয়লারের মধ্যে পুরোটাই হচ্ছে থিওরি পার্ট, পুরোটাই থিওরি আর প্লাস ডায়াগ্রাম। যদি ইমপ্রেস করতে চাস এক্সামিনারকে যে আমি ভালো করে লিখে লিখে ইমপ্রেস করতে, ডায়াগ্রাম দেওয়া খুব জরুরি। টারবাইনটা হচ্ছে থিওরি প্লাস নিউমেরিক্যাল পার্ট, এটার মধ্যেও ডায়াগ্রাম আছে, থিওরি প্লাস নিউমেরিক্যাল পার্ট। ওকে, আইসি ইঞ্জিনটা দ্যাট ইজ সাম কাইন্ড অফ থিওরি সাইকেল প্লাস অলসো নিউমেরিক্যাল। আমি প্রত্যেকটা পার্ট থেকে একটা নিউমেরিক্যাল করাবো। অ্যান্ড গ্যাস টারবাইনটাও হচ্ছে মিক্স অফ থিওরি বলতে পারিস, মিক্স অফ থিওরি, তেমন কিছু নিউমেরিক্যাল তোদের অতটা টাফ কিছু নেই, যতটা তোদের প্রিভিয়াস ইয়ারে যেমন কিছু হয়েছে সেরকম দিক থেকে তোদের করাবো। ওকে, সো বয়লার পার্টটা তোদের আমি এখন করাচ্ছি না, কারণ এই পার্টটা খুবই ইজি, এর পিছনে টাইম আমাদের বেশি লাগবে না, একদম মুখস্থ মতো করা ব্যাপার, বোঝার মতো একটা ব্যাপার। টারবাইনটা একটু কনসেপচুয়াল, তার আগে আমাকে ডিফাইন করে নিতে হবে টারবাইন করার আগে। সো অন্য সাবজেক্টগুলো ভালো করে ডিফাইন করে নেবো, অন্য টপিকগুলো। সো ফার্স্ট অফ অল আমি শুরু করছি আইসি ইঞ্জিনটা, কারণ এটা একটা অড টপিক, এই পুরো পাওয়ার প্ল্যান্টের মধ্যে আইসি ইঞ্জিন একটু অড টপিক। ওকে, অড টপিক ইন দ্য সেন্স অফ, মানে আইসি ইঞ্জিনটা কোথায় কাজে লাগে, মেনলি আমাদের কাজে লাগে ইন দ্য অটোমোবাইল সেক্টর, বা এনি কাইন্ড অফ লাইক যেখানে আমরা ডিজেল সাইকেল বা অটো সাইকেল ইউজ করছি। সো ফার্স্ট অফ অল
ভেরি গুড, একদম, যেগুলো টু হুইলার বা ফোর হুইলার গাড়িতে আমরা আইসি ইঞ্জিন ইউজ করি। সো দুটো এই কথার আইসি ইঞ্জিন থেকে দুটো টার্ম উঠে আসছে, একটা হচ্ছে কম্বাসন ইঞ্জিন। ওকে, পাওয়ার প্ল্যান্ট আমরা কম্বাসন ইঞ্জিন ইউজ করি, বাট দ্যাট ইজ আ ডিফারেন্ট টাইপ অফ কম্বাসন ইঞ্জিন। এখানে আইসি ইঞ্জিন মানে হচ্ছে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, অ্যান্ড পাওয়ার প্ল্যান্টে যেরকম কম্বাসন ইঞ্জিন ইউজ করি দ্যাট ইজ এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন। দুটোর মধ্যে কি পার্থক্য? না, আইসি ইঞ্জিন মানে হচ্ছে ইন্টারনাল, মানে অভ্যন্তরীণ যে আমি তাকে কোনো এনার্জি জেনারেট করছি, এনার্জি জেনারেট করে অভ্যন্তরীণ তাকে আমি এনার্জাইজড করছি। ওকে, দ্যাট ইজ আ ইন্টারনাল এনার্জি। যেমন ধর একটু জাস্ট ইমাজিন কর যে আমাদের বাইকের যে ইঞ্জিন আছে, ইঞ্জিনের ভেতরেই তো কি আমি পেট্রোলটাকে বার্ন করিয়ে এনার্জি জেনারেট করে পিছনটাকে মুভ করি, দ্যাট ইজ ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন। অ্যান্ড এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন যেটা হচ্ছে আমরা পাওয়ার প্ল্যান্টে ইউজ করি, দ্যাট ইজ এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন। ওকে, সো জাস্ট আমি এটা অন করি তারা। একদম একদম, ঠিক ঠিক ঠিক, কোনো অসুবিধা হলে আমাকে আমাকে ইনফর্ম করতে পারো। আচ্ছা, সো আমি একটু অন্যটা শেয়ার করছি, আমার ওয়ান নোটটা শেয়ার করছি। জাস্ট মিনিট, সবাই দেখতে পাচ্ছিস তো ওয়ান নোটটা? আচ্ছা, রিনিউ থার্মাল পাওয়ার, ইভিনিং বলতে 7:30টায়, তার আগে তোর হবে না। তার আগে দেখছি, চেষ্টা করছি, যদি কখনো হয় আমি 7টা দিকে চালু করে দেবো। ওকে, সকালে মানে জব করেছে তাহলে কখন কোন টাইম হবে? 5টা অবধি? আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ 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 হ্যাঁ, জানি জানি জানি। আর্লি মর্নিং এ কেন হবে? আর্লি মর্নিং এ হবে না। আমার আমার দ্বারা আর্লি মর্নিং হবে না। আমার যা হবে মনে ধরে রাখ 7 থেকে মানে রাত 7টা থেকে 9টার মধ্যে, বা কখনো ওই 9টা থেকে 9টার মধ্যে ফিক্স থাকবে। ব্যাস একদম। বাকি তোর আজকের দিনের মতো ডেভিড স্যারের ক্লাস আছে 9টা থেকে, তো ডেভিড স্যারের ক্লাসের আগে আমার ক্লাসটা হয়ে যাবে। ওকে, সো ফার্স্ট অফ অল একটু জাস্ট একটা হেডিং, একটা জিনিস লেখ, ইঞ্জিন। সো আইসি ইঞ্জিন পড়ার আগে আমরা জানবো ইঞ্জিনটা কি। সো ইঞ্জিন কি? না, ইঞ্জিন হচ্ছে একটা ডিভাইস যে যেমন শরীর একটা ইঞ্জিন, যে কিনা কি করছে, তাকে আমরা ইনপুট দিচ্ছি, তাকে একটা আউটপুট দিচ্ছে। সো ইট মে বি জাস্ট কনভার্টেড অল দ্য ইনপুট টু আউটপুট, বাট ওই যতটা 100% ইনপুট দিচ্ছে তার মধ্যে কি আমাকে আউটপুট দিচ্ছে? 100% দিচ্ছে না, তার মধ্যে কিছু পরিমাণ ওয়েস্ট করছে। ওকে, সো ইঞ্জিন ইঞ্জিন কি? That is it is device which convert one form of energy into another useful form. It is a device, which, যদি বুঝতে অসুবিধা হয় লেখাতে আমাকে বলবে, which convert one form of energy, any kind of form of energy, maybe heat to work, work to heat, any kind of energy, one form of energy into another useful form. আজকে এমন কিছু চাপ দিয়ে কোনো স্পেশাল কিছু পড়াবো না, জাস্ট তোরা যাতে ইউজ টু হতে পারিস জিনিসটার উপর, সেটা কিছু করতে করাবো, ইউজফুল ফর্ম। ওকে, নাও যেটা বললাম, আমরা দু রকমের ইঞ্জিন দেখতে পারি, একটা হচ্ছে আইসি ইঞ্জিন, যেটা সিলেবাসে মেনশন করা আছে, আর একটা হচ্ছে ইসি ইঞ্জিন, মানে এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন, যেটা তোরা তো কোথাও ডিরেক্টলি মেনশন করা নেই, বাট বাই ডিফল্ট তোরা অ্যাজ আ ক্যান্ডিডেট অফ আ এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিনের পুরো ডিটেলসটা তোরা পড়বি। ওকে, সো হোয়াট ইজ দ্য টু ডিফারেন্ট কাইন্ড অফ ইঞ্জিন? That is based upon the combustion, based upon on the combustion, মানে কেমন ভাবে আমি দাহ্য করছি জ্বালানিকে, তার উপর বেস করে দুটো পার্টে ভাগ করছি। ওয়ান ইজ কল দ্য ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, যাকে শর্ট ফর্মে আমি বলছি অ্যাজ আ আইসি ইঞ্জিন, and second one is a external combustion engine, that is EC engine. So what is the external combustion and what is the internal combustion? Just ছোট্ট একটা লাইনে লিখে রাখ, that internal combustion যেখানে বার্নিং, মানে এই যে জ্বালানিটাকে জ্বালাচ্ছি বা দাহ্য করছি, বার্নিং বা কম্বাসন is inside the cylinder and power is developed in the same cylinder. আমি একই সিলিন্ডারের মধ্যে আমি কম্বাসন করছি, একই সিলিন্ডারের মধ্যে আমাকে এনার্জি ডেভেলপ করে দিচ্ছে, দ্যাট ইজ আ ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন। সো আমি এর মধ্যে একটা মার্ক করে লিখে দিচ্ছি, আলাদা করে লিখছি না, কারণ এরকম কোনো ডিফারেন্স হয়তো তোদের পরীক্ষায় আসবে না, জাস্ট বোঝার জন্য। দ্যাট ইজ
combustion and that power developed in same engine, but in case of external combustion engine there is a different one. আমি কম্বাসনটা করছি বাইরে, পাওয়ার ডেভেলপটা করছি অন্য জায়গায়। সো ইন কেস অফ এক্সটার্নাল ইঞ্জিন, দ্যাট এখানে একটা পয়েন্ট লিখে রাখ, দ্যাট হিট ইজ ট্রান্সফার্ড ফ্রম প্রোডাক্ট অফ কম্বাসন টু ওয়ার্কিং ফ্লুইড। হিট ইজ ট্রান্সফার্ড ফ্রম প্রোডাক্ট অফ কম্বাসন, যেমন তোরা পাওয়ার প্ল্যান্টে যেটা পড়বি, প্রোডাক্ট অফ কম্বাসন, এখানে প্রোডাক্ট অফ কম্বাসনের মধ্যে কে পড়ছে একটু আন্দাজে বলতে পারবি? প্রোডাক্ট অফ কম্বাসনের মধ্যে কে পড়ছে? টু দ্য ওয়ার্কিং ফ্লুইড। না, প্রোডাক্ট অফ কম্বাসনের মধ্যে কে পড়ছে? এই যে তোদের সিলেবাসে 4টে টপিক মেনশন করা আছে, বয়লার, ভেরি গুড বয়লার। সো কেন বয়লারের মধ্যে আমি কয়লাটা ইউজ করে তাকে ওখানে আমি হিটটা জেনারেট করছি, দ্যাট ইজ প্রোডাক্ট অফ কম্বাসন। সো এর মধ্যে তোদের সিলেবাসটা লুকিয়ে আছে। সো প্রোডাক্ট অফ কম্বাসনের মধ্যে পড়ছে দ্যাট ইজ বয়লার। তারপরে বল, এন্ড ওয়ার্কিং ফ্লুইড, এটার মধ্যে কে আছে? একদম ভেরি গুড, স্টিম, দ্যাট ইজ এ সুপার স্যাচুরেটেড বা স্যাচুরেটেড। একদম সুপার স্যাচুরেট, ঠিক বলেছিস, কোনো অসুবিধা নেই, একদম ঠিক। Okay, so that is a product of combustion, that is a boiler, and working fluid, that is a steam. Okay, now what is a heat engine? তোরা অলরেডি একটু তোদের আইডিয়া আছে হয়তো। হোয়াট ইজ এ হিট ইঞ্জিন? তুই ওটা বলতে পারবি হিট ইঞ্জিনটা কি? না হলে কোনো অসুবিধা নেই, আমি বলছি, একটু জাস্ট রিমাইন্ড করার চেষ্টা কর। হিট ইঞ্জিন মানে এটা যে হিট জেনারেট করছে ফ্রম কোথা থেকে? একটা কোনো একটা এনার্জি সোর্স থেকে। সেই এনার্জি সোর্সটা কেমন? দিস ইজ ওয়ান কাইন্ড অফ কেমিক্যাল এনার্জি। সো হিট ইঞ্জিন we can define like it is a device which convert the chemical energy of the fuel. সেখানে আমরা যেহেতু আইসি ইঞ্জিন আলোচনা করছি, তাই হিট ইঞ্জিনটা কিসে? একটা আইসি ইঞ্জিনের মধ্যে পড়ছে, যেখানে আমি ফুয়েল হিসেবে কি ইউজ করছি? মেবি পেট্রোল, মেবি ডিজেল। সো it is a device which convert a chemical energy of fuel কিসে কনভার্ট করছে? ইনটু হিট বা থার্মাল এনার্জি, তাকে বলছি আমি হিট ইঞ্জিন, সরি, থার্মাল এনার্জি। ওকে, নাও সাবসিকুয়েন্টলি এবার এই হিট ইঞ্জিনটা তোর মেকানিক্যাল পাওয়ারে কনভার্ট করে, সেটা পরে আসছি। সো আমরা, হ্যাঁ, দেখা যাচ্ছে না, মেবি নেটওয়ার্ক ইস্যু। ওকে, আমি একবার রিশেয়ার করছি, ওয়েট কর, মেবি নেটওয়ার্ক ইস্যুর জন্য। আজ খুবই নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। দেখ তো সবাই দেখতে পাচ্ছিস কিনা? সবাই দেখতে পাচ্ছিস? একটু কনফার্ম কর, দেন আমি চালু করছি। আসুন, ওকে 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 ওকে, ওয়েট কর, আমি ফুল স্ক্রিন শেয়ার করছি। ইন্টার স্ক্রিন মেবি বা দেখতে পাবি যা আছে।
তো টাইম লাগছে কেন? এসছে? ওকে 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 ওকে। সো আমরা যে আইসি ইঞ্জিন কথা বললাম, আমরা আইসি ইঞ্জিন কেন ইউজ করবো? হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ দ্য আইসি ইঞ্জিন? কিছু একটা অ্যাডভান্টেজ থাকতে হবে যার জন্য আমরা আইসি ইঞ্জিন ইউজ করবো। সো আইসি ইঞ্জিন আমরা ইউজ করি ফর মেকানিক্যাল সিম্পলিসিটির জন্য, 1 নম্বর পয়েন্ট। ফর ইনিশিয়াল কস্ট একটু কমানোর জন্য, ওকে। অ্যান্ড থার্ড ওয়ান, হাই এফিসিয়েন্সি পাওয়ার জন্য। অ্যান্ড ফোর্থ ওয়ান, আমার একটা পাওয়ার টু ওয়েট রেসিওর জন্য। সো ফার্স্ট অফ অল ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন কিন্তু প্রথমে আসেনি, প্রথমে এসেছিল এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন, যেটা পাওয়ার প্ল্যান্ট ইউজ করি। দ্যাট ইজ বয়লার, তার থেকে টারবাইন, তার থেকে স্টিম পাঠিয়ে পাওয়ার জেনারেট করছি। সো সেই আমি যদি সেই পুরো প্রসেসটা বয়লার টারবাইন সব কিছু নিয়ে এসে বাইকের ইঞ্জিনের ঘরে লাগিয়ে দিই, সো ভেবে নিই কতটা জায়গা কনস্ট্রেন্ট হবে, কতটা স্পেস নিয়ে নেবে। সো সেটা পসিবল নয় বলে আমরা সেখানে একটা ইনভেন্ট করেছি, দ্যাট ইজ আইসি ইঞ্জিন, যেটা কিনা অনেকটা সুবিধা দিচ্ছে আমাকে from the external combustion engine. So what is the advantage of the IC engine? So just এটা মনে রাখিস, advantage of IC engine, advantage of the IC engine, just remind some point. First one, there is a mechanical efficiency, sorry, mechanical simplicity. সিম্পল ডিজাইন ভাবে করা হয়েছে এটা, মেকানিক্যাল সিম্পলিসিটি ফার্স্ট, একদম সিম্পল ভাষায়। সেকেন্ড ওয়ান লো ইনিশিয়াল, সেটা করতে যতটা কস্ট লাগে, এই জন্য কি ততটা কস্ট লাগে? লাগে না। সো লো ইনিশিয়াল কস্ট কার জন্য? ডিউ টু অ্যাবসেন্স অফ বয়লার, টারবাইন অ্যান্ড কন্ডেন্সার। ডিউ টু অ্যাবসেন্স of boiler, turbine and condenser. Third one, there is a high efficiency. আমাকে যে পরিমাণ হাই এফিসিয়েন্সি দেয়, প্রোভাইড করে, সেই পরিমাণ এফিসিয়েন্সি আমি এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন থেকে পাই না। কারণ একটু প্র্যাকটিক্যালি ভেবে দেখ, আমি বয়লার থেকে স্টিমকে নিয়ে ওই পাইপ লাইনের মধ্যে দিয়ে টারবাইনে পাঠাবো, টারবাইন আমাকে পাওয়ার জেনারেট করবে, তাকে আমি আবার স্যাপ থেকে নর্মাল জেনারেটে পাঠাবো। সো এতগুলো প্রসেসের মধ্যে একটু লস তো হবেই রে বাবা। কিন্তু এই আইসির ক্ষেত্রে সেই পরিমাণ লসটা হয় না। যদি লস কমানো যায় তাহলে কি হবে? এফিসিয়েন্সি বাড়ানো যাবে। কারণ লস অ্যান্ড এফিসিয়েন্সি দ্যাট ইজ আ রিভার্স বা রেসিপ্রোকাল, ওকে, ইনভার্সলি প্রপোর্শনাল বলতে পারিস। অ্যান্ড fourth one is a high power to weight ratio. High power to WEIGST weight ratio. So আইসি ইঞ্জিন পড়ার আগে আমরা জাস্ট একটু সিম্পল ভাবে তার বেস জিনিসটা বুঝে নেবো যে আইসি ইঞ্জিনের মধ্যে কি থাকে মেনলি, বা ছোটো ছোটো টার্মগুলো কী কী। সো ফার্স্ট অফ অল, একটা যদি আমি সিলিন্ডার ড্র করি আইসি ইঞ্জিনের, এটা কি থাকবে? একটা সিলিন্ডার থাকবে, একটা পিস্টন থাকবে, একটা ক্র্যাঙ্কশ্যাফট থাকবে, ব্যাস এইটুকু। সো ইফ আই ড্র a piston that is connected by some crankshaft, sorry, connecting rod, it is connecting rod, then it is connecting by some crankshaft that is rotating like this. সো এখানে আমরা দুটো জিনিস এখান থেকে ভালো করে দেখতে পারবো যে যতই পিস্টনটা, এটা আমার পিস্টন, এটা পিস্টন। সো যখন আমার ক্র্যাঙ্কশ্যাফটটা এই পুরো এই এরমভাবে ঘুরছে, মেবি ক্লকওয়াইজ বা মেবি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, ওকে। সো ঘুরতে ঘুরতে একবার পিস্টনটা একদম টপে পৌঁছাবে, বা আইদার পিস্টনটা একদম বটমে পৌঁছাবে, So there are two terms called, one is a TDC and one is called BDC. So what is a TDC and what is a BDC? Now one is called the top dead center, এটাকে নাম দে ইঞ্জিন নোমেনক্লেচার। So one is called the TDC, one is called the BDC. What is the TDC?
that is called top dead center, top dead center, and one is called BDC, that is called bottom dead center. So first of all, what is the top dead center? একটা লাইন লিখে রাখ। সো যেটা হচ্ছে সিলিন্ডারের একদম টপ পোর্শন, ইট ইজ আ dead when the piston is farthest from the crankshaft, মানে ক্র্যাঙ্কশ্যাফট থেকে সব থেকে দূরে অবস্থান করছে। ইট ইজ ডেড সেন্টার, মুখস্থ করার কোনো দরকার নেই, আবার বলছি, জাস্ট একবার চোখ বলাবি তাতে মনে থাকবে। সেন্টার when the piston working, suppose ধর এটা ধর একটা সিলিন্ডার, এটা পিস্টন, এটা পিস্টন। সো যখন আমার এটা আমার কানেক্টিং রড, এটা আমার ক্র্যাঙ্কশ্যাফট, এটা আমার ক্র্যাঙ্কশ্যাফট। সো যখন কানেক্টিং রড ক্র্যাঙ্কশ্যাফট সোজাসুজি হবে, একদম লম্বা হবে, এরকম হবে, তখন কি পিস্টনটা এরকম জায়গায় চলে আসবে, তো এরকম জায়গায় চলে আসবে, বা একদম আইদার এই জায়গায় আসতে পারে, বা আইদার একদম এই বটম জায়গায় আসতে পারে। সো যখন একদম এই জায়গাতে এলো তাকে বলছি অ্যাজ আ টপ ডেড সেন্টার, আর যখন একদম বটম পোর্শন এলো তাকে বলছি বটম ডেড সেন্টার, বিডিসি। ওকে, জাস্ট পিস্টনের মুভমেন্টটাকে বলছি, আমি দুটো টার্ম নাম দিচ্ছি। যখন একদম একদম টপ ফ্লোরে পৌঁছাচ্ছে তাকে বলছি টপ ডেড সেন্টার, একদম যখন গ্রাউন্ড ফ্লোরে পৌঁছে তাকে বলছি বটম ডেড সেন্টার, আর কিছু না। সো ইট ইজ আ ডেড সেন্টার when the piston is farthest from the crankshaft, and BDC, that is called bottom dead center, bottom dead center. So what is the bottom dead center? So it is a dead center when the piston is nearest to the crankshaft. So একটা লাইন লিখে রাখ, when the piston is nearest to the crankshaft. ওকে, সো এখানে দুটো টার্ম আমরা জানতে পারলাম, একটা হচ্ছে টপ ডেড সেন্টার, একটা বটম ডেড সেন্টার। নাও হোয়াট ইজ এ স্ট্রোক? স্ট্রোক কাকে বলছে? টপ ডেড সেন্টার, এই লাইনটা তো টপ ডেড সেন্টার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফারটেস্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, FARTHEST, ফারটেস্ট মানে দূরত্ব, সব থেকে ম্যাক্সিমাম দূরত্ব, বা লিখতে রাখতে এটা যদি নাম মনে থাকে, লিখে যে ম্যাক্সিমাম ডিস্টেন্স, এটা নাম মনে থাকে লাইক ম্যাক্সিমাম ডিস্টেন্স ফ্রম দ্য ক্র্যাঙ্কশ্যাফট, এন্ড এটা হচ্ছে মিনিমাম ডিস্টেন্স ফ্রম দ্য ক্র্যাঙ্কশ্যাফট, বিডিসিটা। ওকে, দেখতে পারিস। সো এখানে কোনো বাধ্যবাধকতা নেই, তোদের এই টার্মগুলো লিখতে হবে, তোরা নিজের ভাষায় লিখতে পারিস, কোনো অসুবিধা নেই। ওকে, সো হোয়াট ইজ এ স্ট্রোক? হোয়াট ইজ এ স্ট্রোক? আমরা সবাই জানি স্ট্রোক মানে কি। স্ট্রোক মানে মেবি ওয়ান কমপ্লিট ফুল সাইকেল। ঠিক এখানেও একটা কমপ্লিট ফুল সাইকেল আমরা স্ট্রোক বলছি কি হবে, যখন পিস্টনটা টিডিসি থেকে বিডিসি এই পুরো জিনিসটায় একবার মুভ করবে তাকে বলছে একটা স্ট্রোক। সো দিস ইজ আ কমপ্লিট ওয়ান স্ট্রোক, ক্লিয়ার? সো টিডিসি থেকে বিডিসি এর মুভমেন্ট তাকে বলছে একটা স্ট্রোক। ওকে, সো স্ট্রোক, বা এখানে একটা লেখ অবলিক দিয়ে, অর স্ট্রোক লেন্থ, এই নামও ওকে ডাকা হয় কখনো কখনো, স্ট্রোক লেন্থ, দুটো মিনিং একই, স্ট্রোক অর স্ট্রোক লেন্থ। সো হোয়াট ইজ আ স্ট্রোক অর স্ট্রোক লেন্থ? that the distance between the TDC to BDC, simple ভাষায়। the distance BW মানে between the TDC top dead center and BDC bottom dead center। ওকে, সো আমরা যতটা পারি একটু শর্ট ফর্ম ইউজ করবো, কারণ টাইম বাঁচানোর জন্য। ওকে, নাও হোয়াট ইজ আ বোর? সবাই জানিস বোর মানে কি। বোর মানে একটা জাস্ট সিলিন্ডারের বোরের কথা বলছি, দ্যাট সিলিন্ডারের যে ইনসাইড ডায়ামিটার বা ইনার ডায়ামিটার তাকে বলছি বোর। সো একদম সিম্পল ভাষায় লিখে নিন, দ্যাট ইজ ইনার ডায়ামিটার অফ দ্য সিলিন্ডার, ইনার ডায়া অফ সিলিন্ডার। সো আমরা গল্পের মতো করে প্রত্যেকটা পার্ট দেখতে দেখতে যাবো। ওকে, সো এটা হয়ে গেল সিলিন্ডার। নেক্সট আসবে কি বল? নেক্সট আসবে পিস্টন ডিসপ্লেসমেন্ট ভলিউম। এটা একটু ইম্পর্টেন্ট আছে, লিখ, দ্যাট ইজ, এটা অনেক নামে ডাকা হয়, কখনো কোনো বলা হয় স্ট্রোক পিস্টন ডিসপ্লেসমেন্ট ভলিউম, বা কখনো কখনো বলা হয় সুইফট পিস্টন ডিসপ্লেসমেন্ট ভলিউম, সুইফট ডিসপ্লেসমেন্ট ভলিউম, স্ট্রোক ডিসপ্লেসমেন্ট ভলিউম, বা পিস্টন ডিসপ্লেসমেন্ট ভলিউম।
অবলিক অবলিক লিখে রাখ ডিসপ্লেসমেন্ট ভলিউম। সো এখানে আমরা টার্ম একটা দেখতে পাচ্ছি, দিস কল ওয়ান প্যারামিটার ইজ কল ভলিউম। ভলিউম মানে আমাদের সাম কাইন্ড অফ হাইট ইন্টু বেস ইন্টু ডেপথ, এটা নিয়ে আলোচনা করছে। সো আমরা নর্মাল ভলিউম মানে কি জানি, ভি ইকুয়াল টু সাম কাইন্ড অফ লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। ঠিক এমন এখানেও volume means, suppose if I simplify the cylinder like this, if I simplify the cylinder like this, যেখানে যেখানে maybe this is the my TDC and this is the my BDC, bottom dead center. So in between this space টা দ্বারা জয়েন করিয়ে নি, ইন বিটুইন যে স্পেসটা তাকে বলছি আমাদের একটা ভলিউম। সো এখানে আমাদের লেন্থ কত ছিল, দ্যাট ইজ স্ট্রোক লেন্থ কল এল। সো এখানে লিখতে হবে স্ট্রোক লেন্থ দ্যাট ইজ ডিফাইন্ড বাই এল। ওকে, সো দিস ইজ দ্য ভলিউম উই আর কলিং সুইপ ভলিউম, piston displacement volume, stroke volume. So what is the volume area? That is nothing but V equal to area pi by 4 into d square into L. Simply একদম সিম্পল ভাষায় যাকে বলছি নর্মাল এরিয়া ইন্টু লেন্থ, তাকে সেটা আমাদের বলছি ভলিউম। সো এখানে ডিটা কি, এখানে ডিটা ডিফাইন করছে দ্যাট ইনার ডায়ামিটার অফ দ্য সিলিন্ডার, এখানে ডি ডিফাইন করছে দ্য ইনার ডায়ামিটার অফ দ্য সিলিন্ডার। এটা আমাদের মেন প্রবলেমের ফর্মুলার জন্য লাগবে, ইনার ডায়া অফ সিলিন্ডার of cylinder. And what is the L? That is a stroke length, that is a stroke length. Okay, note if we tell there is a V suffix a total swept volume, then there is some term K is appear। একটু ওয়েট করে চলে আসবে, সবার জন্য হচ্ছে কি ওকে ওকে একটু ওয়েট করি, মেবি নেটওয়ার্ক ইস্যু হচ্ছে রে আজকে। ঠিক আছে একটু ওয়েট কর 2 মিনিট। ভি সাফিক্সে টোটাল সুইফট, TOTAL সুইফট, SWEPT। ওকে, সো এবার দেখতে পাচ্ছি সবাই তো। সো দ্যাট ইজ এ ভি সুইফট, দ্যাট ইজ এ K ইন্টু পাই বাই 4 ইন্টু ডি স্কোয়ার ইন্টু এল। সো পাই বাই 4 ডি স্কোয়ার অলরেডি আমরা জানি, দ্যাট ইজ আ নাথিং বাট দ্য সুইফট ভলিউম। সো আমি যখন কথায় কথায় বলি আরে ভাই তুই যে বাইকটা কিনেছিস তো 6 সিলিন্ডার ইঞ্জিন, আরে ভাই তুই যে বাইকটা কিনেছিস দ্যাট ইজ 4 সিলিন্ডার ইঞ্জিন। সো 4 সিলিন্ডার, 6 সিলিন্ডার, 8 সিলিন্ডার, দ্যাট ইজ ডিফাইন্ড বাই নাথিং বাট দিস কে। আন্ডারস্ট্যান্ড সবাই যে ক্লিয়ার? সো এখানে কে ডিফাইন কি করছে না, এই পাই বাই 4 ডি স্কোয়ার ইন্টু এল দ্যাট ইজ ফর 1 সিলিন্ডার ভলিউম অ্যান্ড কে ইজ আ নাম্বার অফ সিলিন্ডার, কে is the number of cylinder, ক্লিয়ার? তো যার যত বেশি কে বেশি হবে তার এনার্জি পাওয়ার ক্ষমতা তো বেশি হবে। আমি যদি বলি একটা সুপার স্প্লেন্ডার বাইক নিয়ে আসি আর একটা হায়াবুজা নিয়ে আসি, কার পাওয়ার বেশি? অবশ্যই হায়াবুজা, কারণ তার নাম্বার অফ যে পিস্টন ডিসপ্লেসমেন্ট ভলিউম দ্যাট ইজ এ মোর গ্রেটার দেন আমার নর্মাল আমাদের একটা 125 সিসি গাড়ি থেকে অনেক বেশি, ক্লিয়ার? সো একটা এক্সাম্পল লিখে রাখ যাতে তোতে পরে যখন নোটটা খুলবি তখন মনে থাকে। জাস্ট আমি এটা 100 cc motorcycle means that the volume displacement by the piston means that the volume displaced by the piston inside the cylinder কত 100 cc means there is a 100 cubic centimeter, মানে কত ভলিউম সে ডিসপ্লেস করছে, ক্লিয়ার? দ্যাট ইজ 100 কিউবিক সেন্টিমিটার, মানে সেন্টিমিটার কিউব, যাকে লেখা হয় এরকম ভাবে কিউবিক সেন্টিমিটার, ক্লিয়ার? এবার যদি কোনো বন্ধু করে থাকে তোর মেকানিক্যাল বন্ধু যে আমার বাইকটা 350 সিসি, আমার বাইকটা 500 সিসি,
সো তাকে এবার জিজ্ঞেস করে দেখিস হোয়াট ইজ দ্য মিন বাই 500 সিসি, ও নিজে অ্যান্সার দিতে পারবে না হয়তো, যদি সে না জেনে থাকে দিস কাইন্ড অফ কোশ্চেনের অ্যান্সার। ওকে, সো দ্যাট 350 cc means inside that cylinder it can displace the volume of 350 centimeter cube volume. Clear? It can displace the volume of 350 centimeter cube, right? বল এবার, এবার বল কি, একটু আনমিউট করে বল কি বলছিস। 100 সিসির মধ্যে যে এই 100 সিসি মানে কি, এটা ভলিউম ডিফাইন করছে, সো ভলিউমের মধ্যে যে ডিটা ডিফাইন করছে দ্যাট ইজ ইনার ডায়ামিটার, অবশ্যই যে ডি আছে সেটা হচ্ছে ইনার ডায়ামিটার। ওকে, নাও চলে আয় নেক্সট টার্ম কল ক্লিয়ারেন্স ভলিউম। এখানে প্রত্যেক টার্ম কিন্তু ইম্পর্টেন্ট। হুম না 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 না, ভি, ভিটা আছে, হ্যাঁ হ্যাঁ। হুম, দেখ একটা কথা বল, ডি এর ইউনিট কি? ডি 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 এর, হ্যাঁ লেন, কি হবে পরে কি হবে, ইউনিট কি হবে? না, মিটার স্কয়ার কেন? এখানে দেখ ছোট ছোট জিনিসগুলোকে গুলোস না। আমরা মিটার স্কয়ার কখন বলবো? মিটার স্কয়ার মিনস দ্যাট ইজ ডিফাইন সাম এরিয়া, ডিফাইন সাম এরিয়া। ওকে, সো মিটার স্কয়ার মিনস ডিফাইন সাম এরিয়া, মানে এখানে ডি স্কয়ার হচ্ছে এটা ফিজিক্যাল একটা সংকেত, মানে একটা ফর্মুলা। আমি শুধু বলছি ডি মানে কি, ডি মানে হচ্ছে একটা ডায়ামিটার, দ্যাট ইজ নাথিং বাট একটা লেন্থ। ভেরি গুড, ভেরি গুড, একদম সেন্টিমিটার, মিটার, এনি কাইন্ড অফ লেন্থের ইউনিট। আর মিটার স্কয়ার যখন বলছি দ্যাট ইজ এরিয়া, এরিয়া মানে সাম লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট, যে কোনো হবে দুটো প্যারামিটার। যখনই দুটো প্যারামিটার সাথে আমি আরেকটা প্যারামিটার অ্যাড অন করছি, মাল্টিপ্লাই করছি, দ্যাট ইজ লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট, দ্যাট ইজ নাথিং বাট আ ভি, ভলিউম। ওকে, সো দ্যাট ইজ আ মিটার কিউব। সো পরপর তিনটে স্টেপে পিরামিডে যদি যাই, ফার্স্ট মিটার, দেন মিটার স্কয়ার, দেন মিটার কিউব, লেন্থ, এরিয়া, ভলিউম। ওকে, নাও হোয়াট ইজ দ্য ক্লিয়ারেন্স ভলিউম? বল। হুম হুম দেখ এখানে যদি পাই বাই 4 ডি স্কোয়ার ইন্টু এল, এই টার্মটা মিলে যদি আমাকে 100 সিসি দিয়ে দেয়, দেন কে ইকুয়াল টু 1। যদি এই টার্মটা মিলে যদি আমাকে 50 সিসি একটা সিলিন্ডার হয়, তাহলে আমাকে দুটো 50 সিসি মিলে একটা 100 সিসি হতে পারে। সো ডিপেন্ড করছে আমি কত সিলিন্ডারের সিসিটা, কত সিলিন্ডারের সিসি সিলিন্ডার আমি ইউজ করছি। ক্লিয়ার? সো একটা বাইকে হয়তো মেবি 50 সিসি ইউজ হতে পারে, আবার মেবি 100 সিসি ডিরেক্টলি একটা ইউজ হতে পারে, তার উপর বেস করে। সো ক্লিয়ারেন্স ভলিউম, সো ক্লিয়ারেন্স ভলিউম ইজ নাথিং বাট ওই যে যতটা পরিমাণ ভলিউমকে ও ক্যাপচার করছে, দ্যাট ইজ কল্ড সোয়েট ভলিউম। মানে এই যে 100 সিসি, 200 সিসি, 350 সিসি, 500 সিসি, 1000 সিসি, 750 সিসি, এটা হচ্ছে তার সোয়েট ভলিউম। এর মধ্যেও পিস্টনটা মুভ করছে, যতটা পরিমাণ মুভ করছে সেটা ছাড়া যেটা বাকি থেকে যাচ্ছে, দ্যাট ইজ কল্ড ক্লিয়ারেন্স ভলিউম। সবসময় যে পিস্টন একদম গায়ে তো গায়ে গায়ে টাচ করবে তা তো নয়, পিস্টন একটা মুভ করার পর একটা ক্লিয়ারেন্স রাখা উচিত, তাহলে না হলে কি হবে, পিস্টনটা লেগে ধাক্কা খেয়ে ক্ষয় হতে থাকবে। সো সাপোজ দিস ইজ আ টিডিসি অ্যান্ড দ্যাট ইজ আ বিডিসি, দেন দিস ইজ মাই সোয়েট ভলিউম, দ্যাট ইজ মাই সোয়েট ভলিউম, মানে এটা পিস্টনে খেলার জায়গা। ওকে, যেমন একটা ফুটবলে বাউন্ডারি হয়, ওই বাউন্ডারি বাইরে গেলে কি হয়, ফাউল হয় বা ফ্রি কিক হয়, ঠিক তেমন এটা হচ্ছে একটা ওর খেলার জায়গা, দ্যাট ইজ আ ভিএস, দ্যাট ইজ সোয়েট ভলিউম। অ্যান্ড এইটা হচ্ছে তার বিনা অনুমতিতে যদি কেউ প্রবেশ করে তার জন্য তার একটা ক্লিয়ারেন্স রাখা হয়, দ্যাট ইজ কল্ড ভিসি। ওকে, এটা হচ্ছে বাউন্ডারির বাইরে এরিয়া। সো এর মধ্যেও কিন্তু আসতে পারবে না। ওকে, সো এটাকে আমরা অলরেডি দেখে নিয়েছি, দ্যাট ইজ এল ডিফাইন্ড বাই স্ট্রোক লেন্থ। ওকে, অ্যান্ড দ্যাট ইজ আ ইনার ডায়ামিটার কল্ড ডি, দ্যাট ইজ আ ডি। তাহলে ভিসিটা কি? তাহলে ভিসিটা হচ্ছে it is a volume, it is a volume of the cylinder, it is a volume of the cylinder when the piston is at TDC or IDC। IDC মানে এটাকে বলা হয়, আইডিসি যখন হরাইজন্টাল রাখা থাকে তখন তাকে আইডিসি বলা হয়। এর টার্মটা বলা হচ্ছে ইনার ডেড সেন্টার, দ্যাট ইজ আইডিসি ইউজ করা হয় ফর হরাইজন্টাল ইঞ্জিনের ক্ষেত্রে। ওকে, আর যে কোনো ভার্টিক্যাল ইঞ্জিনের ক্ষেত্রে টিডিসি আর বিডিসি ইউজ করা হয়। সো ইট ইজ আ ভলিউম অফ দ্য সিলিন্ডার when the piston is at TDC or IDC। আরো যদি স্পেসিফিকলি বলতে চাই, that clearance volume is provided to accommodate
এটা দেওয়া হয় ক্লিয়ারেন্স ভলিউম, এইটা নিচে স্টার মার্ক দিয়ে রাখি এখানটা, এটা কিন্তু ইম্পর্টেন্ট টার্ম। ক্লিয়ারেন্স ভলিউম ইজ প্রোভাইডেড টু অ্যাকোমোডেট আইডিসি মানে হচ্ছে ইনার, হ্যাঁ টিডিসি মানে জানি স্টপ ডেড সেন্টার, আর আইডিসি মানে হচ্ছে ইনার ডেড সেন্টার, ইনার ডেড সেন্টার। ওকে, এটা ইউজ করা হয় যে কোনো হরাইজন্টাল ইঞ্জিন থাকে, প্যাকেটে লিখে হরাইজন্টাল ইঞ্জিনের ক্ষেত্রে, হরাইজন্টাল ইঞ্জিন। Okay, so clearance volume is provided to accommodate বা or to provide the space, valves and to prevent the damage of the valves and to prevent damage to valves. সো যদি আমি একটা পিকচার আনি যে কোনো আইসি ইঞ্জিনের, দেখবি ওপরের মাথায়, ধর এটা একটা আইসি ইঞ্জিন, এটা একটা আইসি ইঞ্জিন যেখানে এটা একটা পিস্টন, এখানে ওর কানেক্টিং রড এবং ক্র্যাঙ্কশ্যাফট লাগানো আছে। ওকে, সো এই যে মাথায় এখানে যেরকমভাবে তার ভালভ থাকে, একটা ইনলেট ভালভ একটা আউটলেট ভালভ, ওকে, যাতে তোর বাড়ি থেকে গ্যাসোলিনটা এখানে এন্ট্রি নিতে পারে এবং তার বার্ন গ্যাসটা বাইরে বেরোতে পারে। সো এই ভালভটা যদি আমি পুরো পিস্টনটাকে একদম উপরে নিয়ে চলে যাই, তাহলে ভালভের সাথে টাচ লেগে যাবে, ভালভকে ভেঙে দিতে পারে বা ক্ষয়ক্ষতি করতে পারে। সো সেই ক্ষেত্রে আমি একটা মার্কিং করে দিই যে পিস্টন ক্যান বি মুভ আপ টু দিস জোন, ওকে, এর বাইরে যেতে পারবে না। সো এই যে বাকি যে ভলিউমটা পড়ে থাকলো, দিস ভলিউম ইজ কল্ড ক্লিয়ারেন্স ভলিউম। ক্লিয়ার? সো দিস ভলিউম ইজ আ ক্লিয়ারেন্স ভলিউম, মানে ওটা ক্লিয়ার, ওখানে কোনো রকম পিস্টন মুভমেন্ট ঘটবে না, যাবে না। বিডিসিতে ক্লিয়ারেন্স ভলিউম না, অনলি টিডিসির জন্যই, ওকে। সো দ্যাট উই ক্যান সে টোটাল, যদি বলি টোটাল ভলিউম মানে টোটাল সিলিন্ডারের ভলিউম is given by VT, that is nothing but the clearance volume VC plus আমাদের সোয়েট ভলিউম VS। এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, তোদের অনেক সময় তো ডিফাইন করবি দ্যাট VT দেওয়া থাকবে, তোকে বার করতে হবে মেবি সোয়েট ভলিউম, মেবি ক্লিয়ারেন্স ভলিউম। ওকে, that is one important formula. Okay, now next important term, that is called clearance ratio. আচ্ছা, আমি যদি বলি ক্লিয়ারেন্স রেশিও, তোরা নিজের আমাকে অ্যান্সারটা দিতে পারবি, তার আগে আমার একটা এক্সাম্পল দিতে দে। সো সাপোজ ধর তোদের ক্লাসে ধর 90% স্টুডেন্ট, সরি 100 জন স্টুডেন্ট, তার মধ্যে 90 জন 90% নাম্বার পেয়েছে, আর বাকি 10 জন স্টুডেন্ট অনলি 10% নাম্বার পেয়েছে। তাহলে আমি যদি বলি দ্যাট হোয়াট ইজ দ্য রেশিও, ক্লিয়ারেন্স রেশিও কি বলবি? মেবি 90/10 বা মেবি 10/90, তাই তো বলবি। সো আমি যখন বলছি ক্লিয়ারেন্স রেশিও, মানে ক্লিয়ারেন্স কথাটা উল্লেখ করছি, মানে এখানে তুই কি বলবি? দ্যাট ইজ আ 10%/90%, এটা রেশিও একটা ডিফাইন করছে। ঠিক তেমন ক্লিয়ারেন্স রেশিও ইজ ডিফাইন বাই আমার যতটা ক্লিয়ারেন্স ভলিউম বাই যতটা আমি ইউজ করছি সেই ভলিউমটা, দ্যাট ইজ সোয়েট ভলিউম। ওকে, দ্যাট ইজ একরকম ভাবে বলতে গেলে আনইউজড ভলিউম বাই ইউজড ভলিউম। ওকে, সো ইট ইজ আ রেশিও of clearance volume to swept volume, clearance volume to swept volume, that is defined mathematically, symbol C, and that is clearance volume VC by VS। একদম একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, যেটা ছাড়া আইসি ইঞ্জিনে কোনো প্রবলেম সলভ করা চাপের হয়ে যাবে আমাদের ক্ষেত্রে। ওকে, সো এটা হচ্ছে ওর মেজর ফর্মুলা ফর আইসি ইঞ্জিন প্রবলেম। নেক্সট চলে যায় ক্লিয়ারেন্স রেশিও। আচ্ছা, ক্লিয়ারেন্স রেশিও হয়ে গেল। নেক্সট চলে যায় কম্প্রেশন রেশিও। সো কম্প্রেশন রেশিও বোঝার জন্য আমাকে একটু একটা ছবি আঁকতে হবে আগে। কম্প্রেশন রেশিও, আচ্ছা, কম্প্রেশন রেশিও মানে কি বলতে চাইছি?
লাইক একটা ছবি আগে দেখে নে, তারপর আমি বোঝাচ্ছি। This is a one path, একটা সাইকেল একটা পাথ যাকে ডিফাইন করছি, এটা হচ্ছে পিভি ডায়াগ্রাম, দ্যাট ইজ কল্ড পিভি ডায়াগ্রাম, দ্যাট ইজ ভার্টিক্যাল অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস কল্ড পি and horizontal axis is called V, where P is defined by the pressure and V is defined by the volume. So that is called pressure volume diagram. So যেখানে আমি স্টার্টিং পয়েন্ট 1 টু স্টার্ট এন্ডিং পয়েন্ট 2 মানে 1 থেকে 2 এর দিকে যাচ্ছি, যেখানে আমাকে একটু জাস্ট গ্রাফিক্যালি ভেবে দেখ, that is one point is this one, we can say V1, and 2 point is, sorry, 2 point number number 2 point is V2. সো আমাকে একটা জিনিস বল, আমি যখন V1 থেকে V2 দিকে যাচ্ছি আমার ভলিউম কমছে না বাড়ছে? না, আমার অরিজিনাল ভলিউমে অ্যাক্সিস কোন দিকে? আচ্ছা, বাড়ছে কি করে হচ্ছে? হ্যাঁ, যখন তোরা কোনো গ্রাফ পেপার নিয়ে গ্রাফ করিস, সো দ্যাট ইজ এ 0 0 পয়েন্ট। এবার তুই যখন ডান দিকে যাস 5 10 15 20, তাই তো এরকমভাবে যায় তো, ডান দিকে যত যাবো তোর বাড়বে। সো দ্যাট ইজ আমাদের গ্লোবাল অ্যাক্সিস ডিফাইন, দ্যাট ইজ যতই আমি এদিকে যাবো দ্যাট ইজ প্লাস এক্স অ্যাক্সিস, যত বাঁ দিকে যাবো দ্যাট ইজ মাইনাস এক্স অ্যাক্সিস, যত উপর দিকে যাবো দ্যাট ইজ প্লাস ওয়াই অ্যাক্সিস, যত নিচের দিকে যাবো দ্যাট ইজ মাইনাস ওয়াই অ্যাক্সিস। ঠিক তেমন যত আমি এখানে কোন দিকে যাচ্ছি, লেফট রাইট টু লেফট, দ্যাট ইজ মাইনাস এক্স, তাহলে এখানে ভলিউম কী হবে? কমছে। সো যদি ভলিউম কমে, যদি ভলিউম কমে, ধর ধর তোর হাতে একটা বেলুন আছে, বেলুনের মধ্যে গ্যাস ভরা আছে, তুই এখন তুই একটা আমার এই এজ থেকে চলে যাচ্ছিস নাম্বার ইয়ার অফ, একদম ছোট্ট একটা বাচ্চার বয়সে চলে যাচ্ছিস, তুই বেলুনটাকে চেপে ধরছিস হাত দিয়ে, তুই যে বেলুনের মধ্যে যে ভলিউম আছে ভলিউমটাকে কম্প্রেস করছিস। ওকে, যখন কম্প্রেস করছিস তাহলে কি বলবো, তুই ভলিউমটাকে রিডিউস করছিস, তো ইনিশিয়াল ভলিউম থেকে তার ফাইনাল ভলিউমটা কি হচ্ছে, কম্প্রেস করছিস, মানে ভলিউমটাকে রিডিউস করছিস। ওকে, ঠিক তেমন এখানেও আমি যে সিলিন্ডারের মধ্যে যদি একটা সিলিন্ডার ড্র করি, এটাকে আমি কি বলবো, এটাকে ডিফাইন করবো একটা কম্প্রেশন দিয়ে। ওকে, সো যদি একটা সিলিন্ডার ডিফাইন করি, সাপোজ লাইক দিস ইজ সাপোজ একটা সিলিন্ডার, ওকে, যেখানে যেখানে আমার দিস ইজ আ ওয়ান পয়েন্ট অ্যান্ড দিস ইজ অ্যানাদার পয়েন্ট। সো আমাকে একটা কথা বল, তাহলে কম্প্রেশন মানে ভলিউম রিডিউস করে না ভলিউম বাড়ানো? কম্প্রেশন মানে ভলিউম রিডিউস করে না ভলিউম বাড়ানো? করবো না, ভেরি গুড। সো সো দিস ইজ দ্য পোর্শন যার মধ্যে ওই পিস্টনটা খেলবে, দ্যাট ইজ আ ওয়ান কাইন্ড অফ টিডিসি আর বিডিসি, এর মধ্যে ভলিউমটা খেলবে। ওকে, সো দ্যাট ইজ আওয়ার ভিএস জোন, অ্যান্ড দ্যাট ইজ আওয়ার লেফট সাইডে, দ্যাট ইজ আওয়ার কি জোন, ভিসি জোন, ক্লিয়ারেন্স জোন। সিমিলারলি হেয়ার দিস জোন ইজ আ ভিসি জোন, দ্যাট ইজ ক্লিয়ারেন্স জোন। তাহলে ভলিউম খেলবে কোথা থেকে না, অনলি 1 থেকে 2 জোনের মধ্যে ভলিউমটা খেলবে, দ্যাট ইজ আ সোয়েট ভলিউম জোন। ওকে, অ্যান্ড similarly that this one indicates some pressure, this one indicates some pressure, that is P1, and this one indicates some pressure, that is P2. so আমাকে একটা জিনিস বল, যখন আমি কোনো জিনিস কম্প্রেস করছি তার প্রেসার বাড়বে না কমবে? বাড়বে। ওকে, যেমন ধর আমি যখন কোল্ড ড্রিঙ্কসটাকে হট করে ঢাকনা খুলি, কোল্ড ড্রিঙ্কসে কি হয়, একটা ভিতরে চাপ প্রেসার দিয়ে রাখা থাকে, সঙ্গে সঙ্গে ঢাকনা খোলার সঙ্গে সঙ্গে আমরা কোল্ড ড্রিঙ্কসটা বাড়ি থেকে বেরিয়ে আসে, দ্যাট ইজ তার জন্য কি হয়, এক্সপ্যান্ড করে, তার ভলিউমটা কম্প্রেস করে রাখা থাকে, প্লাস আমাদের প্রেসারাইজ করা থাকে। সো দ্যাট ইজ যখন আমি কম্প্রেস করছি তার মধ্যে প্রেসারটা 1 থেকে 2 এ যাচ্ছে, সো দ্যাট ইজ আ পজিটিভ ওয়াই অ্যাক্সিস, দ্যাট ইজ প্রেসার উইল বি ইনক্রিজ। সো দ্যাট ইজ আনকম্প্রেস জোন, দ্যাট ইজ আ আনকম্প্রেস জোন, দ্যাট ইজ আ বিফোর কম্প্রেশন। এই পিকচারটা বিফোর কম্প্রেশন, before compression, that is V1 equal to VC plus VS, V1 equal to total V1 equal to VC plus VS, এটা মিলে V1 হচ্ছে। নাও আমি এখনো মুভ করিনি, এখানে অ্যারোর মধ্যে দেখিয়েছি আমি এখানে 1 থেকে 2 যাচ্ছি, বাট আমি এখনো আছি কোন জায়গায়, আমি এখনো দাঁড়িয়ে আছি এই জায়গাটায়,
that is defined by V1, এটা V1, okay? So V1 equal to this total zone, এই পুরো জোনটা VC plus VS, এই পুরো জোনটা হচ্ছে V1, V1 মানে এখানে ডিফাইন করছে VT মানে টোটাল ভলিউম অফ দ্য সিলিন্ডার। নাও যখন আমি এবার পিস্টনটাকে মুভ করানোর চেষ্টা করছি, দ্যাট ইজ V1 V2 তে, এবার আমি ধীরে ধীরে পিস্টনটাকে মুভ করাচ্ছি কোত্থেকে কোথায়, না V1 থেকে V2 তে। সো দ্যাট ইজ বাই V1 জোন। আমি আর পিস্টনটাকে নিয়ে এলাম কোথায়, না এখানে, এখানে এসে স্টপ করলাম। তাহলে তাহলে পুরো পুরো পিস্টনটা আমার এরকম একটা জায়গায় স্টপ হলো, এরকম একটা জায়গায় স্টপ হলো, এবং পুরো গ্যাসটা আমার এখানে গিয়ে জমা হবে, এই ক্লিয়ারেন্স ভলিউমের জায়গায় গিয়ে জমা হবে। সো দ্যাট ইজ দ্য V2, that is the V2 and as well as comma দিয়ে P2 লিখে রাখি এখানে। So that is after compression, that is a picture, after compression that is a picture। আচ্ছা, এটা যদি আমি এখানে একটা পিস্টন রাখি, হ্যাঁ বোঝাচ্ছি তারা। সাপোজ ধর আমার পিস্টনটা এখন এখানে রাখা আছে, আমার পিস্টনটা এখন এখানে রাখা আছে, এটা আমার পিস্টন, এটা আমার পিস্টন। তাহলে এই পিস্টনের বাইরে আমার গ্যাস কতটা জায়গা জুড়ে আছে, এই VC প্লাস VS এতটা জায়গা জুড়ে আছে, তো এটা ক্লিয়ার? এই VC প্লাস VS এতটা জায়গা জুড়ে গ্যাসটা আছে, ওকে? নাও এবার আমি কি করছি, আমার পিস্টনটাকে ওই V1 পোর্শন থেকে আস্তে আস্তে মুভ করাচ্ছি, কোন দিকে, না V2 পোর্শন দিকে মুভ করাচ্ছি। সো আমি 2 পোর্শন দিকে যদি মুভ করাই, সো প্রথমে কোন দিকে মুভ করবে, প্রথমে এরকম জায়গায় মুভ করবে পিস্টনটা, এরকম জায়গায়। তারপরে R2 মুভ করালাম, এরকম জায়গায় মুভ করছি, এরকম জায়গায় মুভ করছি। তারপর R2 মুভ করলাম কোথায়, একদম তার এন্ড পোর্শন কোথায়, না সে এখানে যেতে পারবে, এত অবধি তার পিস্টনটা মুভ হতে পারে ম্যাক্সিমাম। সো আমি একদম এন্ড পোর্শন অবধি মুভ করলাম পিস্টনটাকে এখানে অবধি। সো যখন এখানে যে মুভ করালাম, তখন এই ভেতরে যে গ্যাসটা ছিল, দ্যাট ইজ VC প্লাস VS, এই পুরো ভলিউমের গ্যাসটা দ্যাট ইজ V1 ইজ বিকাম V2, ক্লিয়ার? দ্যাটস নাও V1 বিকাম V2, যখন সে পিস্টনটাকে পুরো এই পোর্শনে নিয়ে এলাম, দ্যাট ইজ TDC পোর্শনে নিয়ে এলাম। সবার কাছে ক্লিয়ার? না, গ্যাস জিরো কী করে হবে? গ্যাসটা বেরোতে পারবে না তো, গ্যাসটা তো কম্প্রেস হয়ে যাচ্ছে, জিরো হবে না, গ্যাসটা বেরোতে পারবে না। না, যদি গ্যাসটা বেরিয়ে যায় তাহলে তো আমাদের প্রেসার জেনারেট কী করে হবে, বুঝতে পারলি? মানে এক কথায় তুই একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে এলি, এবং কোল্ড ড্রিঙ্কসের বোতলে তুই ফুটো করে দিলি একটা জায়গায়, এবং তুই তাকে ঝাঁকাচ্ছিস, আর তুই চাইছিস আমি ছিপিটা খুললে ও একটা ফোয়ারা বেরোবে, কখনো সম্ভব? সম্ভব নয়। তোকে কোল্ড ড্রিঙ্কসের বোতলে ঝাঁকাতে হবে, তখন সেই অবস্থায় যদি কোল্ড ড্রিঙ্কসের বোতলটা এনক্লোজ থাকে পুরোটা, মানে কোনো জায়গায় কোনো ছিদ্র না থাকে, তারপরে যদি ছিপিটা খুলি তার হয়তো একটা ঝাঁকিয়ে একটা ফোয়ারা বেরোবে, রাইট আর রং? একদম সেই কেসটাই হচ্ছে আমাদের আইসি নিয়ে, যে তাকে একটা পুরো এনক্লোজ জায়গায় রাখছি এবং তাকে V1 থেকে V2 জায়গায় প্রেস করছি, কম্প্রেস করছি, ক্লিয়ার? সো এখান থেকে একটা টার্ম আসছে, দ্যাট ইজ কল্ড কম্প্রেশন রেশিও ইজ আর নাথিং বাট ইট ইজ ডিফাইন্ড বাই ভলিউম বিফোর কম্প্রেশন অ্যান্ড ভলিউম আফটার কম্প্রেশন, দ্যাট ইজ আর ইকুয়াল টু, এবার তোরা নিজেরাই বল, ভলিউম, হোয়াট ইজ দ্য ভলিউম বিফোর কম্প্রেশন, কি হবে? Very good. And volume after compression? Very good. So তোর অটো সাইকেল একটা ছোট টার্ম অলরেডি মনে করে নিজেরাই মনে করতে পেরে গেছিস, দ্যাট ইজ আর ইকুয়াল টু নাথিং বাট V1 বাই V2। আর কখনো ভুলবি না আর ইকুয়াল টু V1 বাই V2 কেন হচ্ছে, এবার তোদের কাছে সবার কাছে ক্লিয়ার? আমি যখন অটো সাইকেলে পড়াবো তোদের কাছে আর কোনো ডাউট থাকবে না, ওকে? সো দ্যাট ইজ আর ইকুয়াল টু V1 বাই V2, দ্যাট ইজ কল্ড কম্প্রেশন রেশিও, ওকে? V1 is a initial stage, V2 is a final stage। এবার আমরা এটাকে নিয়ে একটুখানি আমরা সবার মধ্যে একটু আমাদের বিজ্ঞানী ভাব আছে, তো আমরা এটাকে একটু কী করবো, একটু নাড়াচাড়া করবো অন্যভাবে টার্মের ডিফাইন করার জন্য। সো আমরা চেষ্টা করলাম এটাকে অন্যভাবে টার্ম ডিফাইন করার জন্য। আর্টিকেল টু V1 হচ্ছে, V1 ইজ নাথিং বাট VC প্লাস VS অ্যান্ড V2 ইকুয়াল টু নাথিং বাট VC, ওকে? সো আমরা এটাকে আরেকটু নাড়াচাড়া করলাম, দ্যাট ইজ যদি VC প্লাস VC ডিভাইড করে দিই, দ্যাট VC প্লাস বাই VC প্লাস VS বাই VC, okay? There is nothing but 1 plus VS by VC, 1 plus VS by VC. So that is another term is defined by sweat volume and clearance volume, that are equal to 1 plus VS by VC, okay? And again আমরা যদি আরেকটু আমরা যদি স্মৃতিচারণা করি যে স্যার আপনি তো বলেছিলেন যে VS by VC sweat volume by clearance volume is nothing but the clearance ratio, is nothing but the clearance ratio. Yes, we can say
আর ইকুয়াল টু 1 প্লাস সি, আর ইকুয়াল টু 1 প্লাস সি। একবার চলে উপর দিকে, সরি এটা 1/1 প্লাস সি হবে, সরি এটা 1/1 প্লাস সি, আর ইকুয়াল টু 1/1 প্লাস সি। ক্লিয়ারেন্স বাই সোয়েট ভলিউম হচ্ছে সি, সো আর ইকুয়াল টু 1/1 প্লাস সি। সো উই ক্যান ডিফাইন বাই দিস ওয়ে অলসো, we can define by this way also, we can define by this way or we can define by in a clearest term also. So আমাদের যখন যখন যেমন যেমন প্রবলেমে যেমন যেমন টার্ম লাগবে সেরকম সেরকম টার্ম আমরাটাকে ডিফাইন করে নেব। সো সাপোজ দিস ইজ আ 1 নাম্বার, দিস ইজ আ নাম্বার 2, দিস ইজ আ নাম্বার 3। সো এটা একটাই বংশের লোক ডিফারেন্ট টাইপ অফ রূপ ধরে আসছে, আর ইকুয়াল টু v1 বাই v2, আর ইকুয়াল টু 1 প্লাস vs বাই vc, আর ইকুয়াল টু 1 প্লাস 1 বাই c। সহজে ক্লিয়ার? সো তোদের হয়তো রেভিটসের লিঙ্ক দিয়ে দেবে, তাহলে আপাতত এখন স্টপ করছি। সবার পর কোনো ডাউট থাকলে বল, কতটাকে বুঝতে পেরেছিস পড়াটাই? এই না রে, এইটা হচ্ছে তোর 0.25% অফ দ্য আইসি ইঞ্জিন, এখনো 99.75% বাকি আছে, অনেকগুলো ক্লাস লাগবে। ওকে, এখন অটো সাইকেল আছে, অটো সাইকেলের প্রবলেম আছে, ডিজেল সাইকেল আছে, ডিজেল সাইকেলের প্রবলেম আছে, দেন তারপরে তোর ডুয়েল সাইকেল আছে। এদিকে চলে দেখতে পাচ্ছি হয়তো স্ক্রিনটা, এটা আইসি ইঞ্জিন ক্লাসিফিকেশন, অ্যানালিসিস অফ দ্য স্ট্যান্ডার্ড সাইকেল, ফুয়েল ক্যারেক্টারিস্টিক্স অফ এসআই সিআই ইঞ্জিন, কম্বাসন, ইঞ্জিন পারফরমেন্স, অটোমেটিভ ইঞ্জিন, এক্সস্ট, এমিশন অ্যান্ড দেয়ার কন্ট্রোল। মানে এইটুকুর মধ্যে জাস্ট ছোট ছোট করে লিখে দিয়েছে, বাট এটা কম্বাইন করছে 6টা একটা ক্লাস সাবস্টিটিউট। ওকে, ঠিক তেমন 6টা ক্লাসই লাগবে শেষ করতে এটা। ওকে, এইটুকু মধ্যে লিখে দিয়েছে, মানে বুঝিস না যে এটা শেষ করতে জাস্ট 2টো ক্লাস লাগবে। যেমন এখানে টারবাইনে যে এতবার তো লেখা আছে না, এটা শেষ করতে অনেক টাইম লাগবে। ওকে, সোরা জাস্ট একটা টপিকের নাম ধরে খালি লিখে দিয়েছে ক্লাসিফিকেশন, বাট ক্লাসিফিকেশনের মধ্যে কতগুলো আইসি সাইকেল আছে সবগুলো পড়তে হবে আমাদেরকে। ওকে, সো দেখ, পড়াটাকে কখনো টাফ ভাবে নিবি না, একদম গল্পের ছলে পড়, মানে বোঝার চেষ্টা কর যে আমরা কেন পড়ছি, হোয়াট অ্যান্ড হোয়াই অ্যান্ড হাউ, কোথায় হচ্ছে জিনিসটা, অ্যাপ্লিকেশন কোথায়, কেন পড়ছি, কী জন্য পড়ছি, কোথায় ইউজ হচ্ছে। যদি এই 3টে তোদের মধ্যে কোশ্চেন নিজের মধ্যে জেনারেট হয়, তোদের সাবজেক্টের মধ্যে কোনো ডাউট থাকবে না। ওকে, চল নেক্সট ক্লাসে মিট করছি, দেন আজকে স্টপ করছি। কারো কোনো ডাউট থাকলে বলতে পারিস।